This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে দুপুরে সুপার প্রাইম টাইমের এই অংশ শুরুই করব পাকিস্তান কতটা নির্লজ্জতার আরেকটা প্রমাণ দিয়ে। দেখুন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের যে কোমর সেটা ভেঙে দিয়েছে ভারতীয় সেনা, কিন্তু তারপরও নির্লজ্জ পাকিস্তানের ন্যূনতম লজ্জা নেই। এবার তারা শুরু করেছে ছায়াযুদ্ধ। প্রথমে কাশ্মীর, তারপর পাঞ্জাবে তারা বারবার হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। কিন্তু ভারতীয় সেনার পরাক্রম সেই হামলার প্ররোচনা, সেই হামলার ছককে বারবার ভেস্তে দিচ্ছে। কিন্তু কেন পাকিস্তানের টার্গেট পাঞ্জাব? জানতে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুম থেকে আমার সহকর্মী সিজার রয়েছেন। সিজার, প্রথমে কাশ্মীর, তারপরে পাঞ্জাব, ছায়াযুদ্ধ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, কেন টার্গেট পাঞ্জাব কেন? দেখো, এটা খুব প্রত্যাশিত ছিল যে এরপরে পাঞ্জাব বা ভারতের অন্য বিভিন্ন সীমান্তবর্তী এলাকাকে টার্গেট করা হবে, কারণ যখন সরাসরি যুদ্ধে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান, তারপর থেকে ছায়াযুদ্ধ তারা চালাবে এই প্রিপারেশনটা কিন্তু বা এই এক্সপেকটেশনটা কিন্তু ভারতেরও গোয়েন্দাদের ছিল, এবং সেটাই দেখা গেল বাস্তবে হলো। আমরা এর আগে দেখেছি অপারেশন সিঁদুরের সময়ও কিন্তু তারা রাজস্থান এবং অমৃতসরকে, বিশেষ করে পাঞ্জাবের অমৃতসরকে তারা টার্গেট করেছিল, এবং বাব্বর খালসার মতো যে ছায়া যে যুদ্ধের যে সঙ্গী সংগঠনগুলো, যারা খালিস্তানি জঙ্গি সংগঠন, দীর্ঘদিন ধরে আইএসআই তাদের মদত দিচ্ছে, এবং এই অপারেশন সিঁদুরের পর ফের তাদের মদত দিয়ে একটা নাশকতার পরিকল্পনা তারা করেছিল। এবং যেটা জানা যাচ্ছে, অমৃতসর শহরের একেবারে গায়ে নৌসেরা মাজিটা রোডে সেখানে একটা জায়গায় গ্রেনেড বা বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল। সেই গ্রেনেড বা বিস্ফোরক সেটা সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময় বাব্বর খালসা গোষ্ঠীর একজন সন্দেহভাজন জঙ্গির তার মৃত্যু হয়, বিস্ফোরণ ঘটে এবং মৃত্যু হয়। এটা থেকে এটা স্পষ্ট যে আইএসআই আবার পাঞ্জাবকে অশান্ত করার চেষ্টা করছে খালিস্তান মুভমেন্টকে সামনে রেখে, এবং তারপরে এই আশঙ্কাটা আরও জোরদার হয়ে উঠছে উত্তর পূর্ব ভারতের যে সীমান্তবর্তী অঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে, যেখানে এর আগে আইএসআই বিভিন্ন সময় নাশকতার চেষ্টা করেছে, সেখানেও কিন্তু তারা সক্রিয় হওয়ার চেষ্টা করবে। আসলে সিজার, কোথাও একটা বলতেই হয় যে ভারতীয় সেনার পরাক্রমের সঙ্গে, বাহুবলের সঙ্গে না পেরে এবারে ছায়াযুদ্ধ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। পাঞ্জাব পুলিশের বর্ডার রেঞ্জের ডিআইজি তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था, इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है, और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। जितने भी हमने पहले केस इन्वेस्टिगेट किए, 100% केसेस में जो इन्वेस्टिगेशन के बाद यही चीज आती है कि ऐसी अबेंडेंट जगह पे वो विस्फोटक सामग्री को रख देते हैं, चाहे वो ग्रेनेड हो या कुछ और फिर कोई उसको रिट्रीव करके आगे एक्शन करता है। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था, और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। जैसे अब पंजाब में ये बब्बर खालसा और आईएसआई एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম এনএসজি প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। যেহেতু এই ভারত পাকিস্তান যে সম্প্রতিকালে যে সংঘর্ষ এবং যে পরিস্থিতি, তাতে এখন বিশেষ করে পশ্চিম প্রান্তে পাকিস্তান থেকে ভারতে ঢোকাটা মোটামুটি অসম্ভব। এরা স্লিপার সেলগুলোকে এখন ইউজ করছে। যেরকম আমরা পূর্ব প্রান্তে আমরা পশ্চিমবঙ্গের স্লিপার সেল নিয়ে কথা বলি, পশ্চিম প্রান্তে পাঞ্জাবে কিন্তু খালিস্তানিদের অনেকগুলো গ্রুপ আবার অ্যাক্টিভেটেড হয়েছে, এবং তাদের লোকরা তাদের ভেতর থেকে, এবং এরা কিন্তু নতুন ভাবে কাজ করা শুরু করেছে। এদের অপেক্ষায় ছিল হুকুমের, এখন হুকুম পেয়ে গেছে, করার চেষ্টা করছে। এবং যেহেতু আইইডি ব্যবহার করেছে, আইইডি কিন্তু আপনি যে কোনো জিনিস দিয়ে বাড়িতে বসে বানাতে পারেন যদি আপনার সে টেকনোলজি জানা থাকে। এটা বরং বেশি বিপজ্জনক। সীমান্ত আপনি সিল করে দিয়েছেন, রাজ্যের ভেতরে যদি এরকম খালিস্তানি মুভমেন্টের বিচ্ছিন্নতাবাদী ওদের অনেক গ্রুপ রয়েছে, তারা অ্যাক্টিভেটেড, ওটা অনেক বেশি বিপজ্জনক। অর্থাৎ লড়াইয়ে না পেরে সন্ত্রাসের মদত দিয়ে ছায়া যুদ্ধ চালাচ্ছে পাকিস্তান। গুলির জবাব কিন্তু গুলিতেই হবে। গান্ধীনগরের সভা থেকে আরো একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসে মদতদাতাদের সহ্য করার দিন শেষ, বারবার প্ররোচনার ফল খারাপ হবে প্রতিবেশী দেশকে চরম বার্তা। आज तक जिसे हमें प्रॉक्सी वॉर कहते थे, 6 मई के बाद जो दृश्य देखे गए, उसके बाद हम इसे प्रॉक्सी वॉर कहने की गलती नहीं कर सकते हैं। मैं इसलिए कहता हूं अब ये प्रॉक्सी वॉर नहीं कह सकते इसको, क्योंकि जो आतंकवादियों के जनाजे निकले 6 मई के बाद, जिनका कत्ल हुआ,
उस जनाजे को स्टेट ऑनर दिया गया पाकिस्तान में। उनके कॉफिन पे पाकिस्तान के झंडे लगाए गए, उनकी सेना ने उनको सैल्यूट दी। ये सिद्ध करता है कि आतंकवादी गतिविधि ये प्रॉक्सी वॉर नहीं है, ये आपकी सोची समझी युद्ध की रणनीति है। आप वॉर ही कर रहे हैं। ভারতের কাছ থেকে এখন স্পষ্ট জবাব পাচ্ছে, প্রত্যাঘাত হবেই। তখন পাকিস্তানের গলা তো শুকিয়ে কাঠ। এবার তাই আলোচনার কথা বলছে তারা। আলোচনার আকুতি পাক প্রধানমন্ত্রীর। ইরান সফরে গিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ শাহবাজ শরীফের। কাশ্মীর সমস্যার সঙ্গে জলবন্টন, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সমস্ত বিষয় নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতে চায় ইসলামাবাদ। শরীফের বার্তা, সব সমস্যার সমাধানে ভারতের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা উন্মুখ। প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে উন্মুখ। যদিও নয়াদিল্লি আগেই স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে শুধুমাত্র সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। জল চুক্তি স্থগিত রাখার বিষয়টি এখনই পুনর্বিবেচনা করবে না ভারত। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরটি গুজরাট থেকে ধৃত 14 জন বাংলাদেশিকে মানকাচার সীমান্ত দিয়ে পুশব্যাকের সময় রীতিমতো উত্তেজনা। ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তের বড় খবর, অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে বিএসএফ বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের। দেখুন অ্যাম্বিয়েন্স শুনুন। বিজেপির সঙ্গে মিলে বিএসএফ কে বাধা বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের প্রচুর মানুষেরও। পরিস্থিতির মোকাবিলায় 0-4 রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। অসমের মানকাচার সীমান্তে গুলি চালালো বিএসএফ। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভ। ঠিক কি ঘটেছিল সেই সময়, উত্তেজনা কিসের থেকে, সবটাই জানবো। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, একদমই দেখো, অসমের মানকাচরে এই ঘটনাটি ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে গুজরাট, দিল্লি সহ একাধিক জায়গা থেকে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মূলত বাংলাদেশে পাঠানো হচ্ছে, কারণ এদেশে থাকা তাদের কাছে কোনো নথি নেই। সেই মতো তাদেরকে যখন পাঠানো হয়, গতকাল রাতেও বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে বিএসএফের কথা হয়। বর্ডার গার্ড অফ বাংলাদেশ সেই সব অনুপ্রবেশকারীদের হস্তান্তর নেওয়ার কথা জানায়, কিন্তু আজ সকাল থেকেই তারা বেঁকে বসে, কোনোভাবেই তারা হস্তান্তর নেবে না বলে সরাসরি জানায় বিএসএফকে। এমনকি বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে গ্রামবাসীরাও বিএসএফকে বাধা দিতে আসে। হাতে রড, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ উপর চড়াও হয়। তখন বিএসএফ আত্মরক্ষার স্বার্থে পরপর 4 রাউন্ড গুলি ছোড়ে বলে জানা যাচ্ছে। ঘটনায় এই ধারালো অস্ত্র বা যেভাবে প্রতিহত করা হয়েছে বিএসএফের তরফে, বিএসএফের 2 থেকে 3 জন জওয়ান জখম হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বিএসএফের কর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের সংশ্লিষ্ট কমান্ডের দায়িত্বে থাকা কর্তাদের কথা হয়েছে। কেন এভাবে ধাক্কাধাক্কি দেওয়া হলো বিএসএফকে, কেন বিএসএফকে হাত তোলা হলো, এবং এই গ্রামের বাসিন্দারা যখন রড লাঠি নিয়ে চড়া হচ্ছিল তখন বর্ডার গার্ড অফ বাংলাদেশের জওয়ানরা কোথায় ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। তবে এই ঘটনায় পুরো দেখা যাচ্ছে যে বর্ডার গার্ড অফ বাংলাদেশের জওয়ানরাই মূলত ইন্ধন দিচ্ছে এবং তারাই প্রথমে বাকবিতণ্ডায়, তারপর মারামারিতে জড়িয়ে পড়ে। পশ্চিম দিকে সীমান্ত যখন শান্ত, বুঝতে পারছি সেই ছবি আরো একবার দর্শকদের দেখাবো। এই মুহূর্তের সবথেকে বড় খবর, গুজরাট থেকে ধৃত 14 জন বাংলাদেশিকে অসমের মানকাচার সীমান্ত দিয়ে পুশব্যাকের সময় রীতিমতো উত্তেজনা তৈরি হয়। অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে বিএসএফ কে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের। বিজেপির সঙ্গে মিলে বিএসএফ কে বাধা বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের প্রচুর মানুষের। আর তখনই 0-4 রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপির কীর্তি তো দেখলেন, এবার আপনাদের বলি মোহাম্মদ ইউনূসের একটা গেম প্ল্যানের কথা। তিনি সম্প্রতি একটি নতুন অধ্যাদেশে নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন, যে অধ্যাদেশে সরকারি চাকরি যারা করেন তারা যদি কোনোভাবে সরকারের বিরোধিতা করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়াই তাদের চাকরি বাতিল হতে পারে। ইউনূসের নতুন গেম প্ল্যান, এই নতুন গেম প্ল্যান তিনি কেন এনেছেন জানতে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আমার সঙ্গে আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন, এই প্রসেনজিতের কাছে যাবো। প্রসেনজিৎ, কোথাও একটা এই নতুন অধ্যাদেশ কি বাংলাদেশের যে সেনাকর্তা যার সঙ্গে সম্প্রতি ইউনূসের নাকি আর মনোমালিন্য হচ্ছে না, তাকে শায়েস্তা করার ছক বলেই মনে হচ্ছে?
নিঃসন্দেহে দেখো বাংলাদেশ জুড়ে কিন্তু এখন তুমুল জল্পনা, কারণ ইউনুসের এই যে প্রস্তাবিত অধ্যাদেশ তাতে কিন্তু কোথাও গিয়ে অবাধ্য ওই সেনাকর্তাকে বাধ্য করার চেষ্টা বা তাকে শাস্তি দেওয়ার চেষ্টা কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। কারণ এই অধ্যাদেশ বলছে বাংলাদেশে সরকারের বিরোধিতা করলে এই অধ্যাদেশকে সামনে রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে, কোনো তদন্ত করতে হবে না, রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে না। এবং আমরা জানি যে কথাটা তুমি দর্শকদের বলছিলে যে ইউনুস দ্রুত নির্বাচন করুন, বাংলাদেশের দ্রুত নির্বাচন হোক, সেনাকর্তারা চাইছেন। সেনার ওয়াকারুজ্জামান তিনি নিজে চিঠি লিখেছেন এবং যা খবর তাতে ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনুসের বিরোধ আরও তীব্র হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েই হঠাৎ করে এই অধ্যাদেশ কেন, এবং 3000 নামের তালিকা নাকি তৈরি করা হয়েছে বলে খবর হচ্ছে, এবং সেই তালিকায় অধিকাংশ নাম কিন্তু পুলিশ সেনার শীর্ষ কর্তাদের, যারা অন্তর্বর্তী সরকারের প্রধান ওই ইউনুসের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাদের ক্ষেত্রে এই অধ্যাদেশকে সামনে রেখে এবার চাইলে তদন্ত না করেই মানে বলতে পারো প্রসেনজিৎ এক ধরনের কালা করতে পারবেন ইউনুস প্রশাসন। আইন বাংলাদেশে প্রয়োগ করতে চাইছে না এই মুহূর্তে বাংলাদেশের সর্বময় কর্তা এই ইউনুস। নজর থাকবে আমাদের। আর এরই পরে কি দেখছি আমরা, সরকারি কর্মীদের ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়ে আজও বাংলাদেশের সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তারা। দেশ জুড়ে সব সরকারি কর্মীদের পথে নামার ডাক দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই 14 দিনের মধ্যেই শাস্তির মুখে পড়তে হবে সরকারি কর্মীদের। তবুও সরকারি কর্মীরা অনড়। জানবো আরো বিস্তারিত, সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুমন, একেবারে দেখো, যে অভিযোগে হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, অর্থাৎ ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট হাসিনার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু চূড়ান্ত সেই ফ্যাসিজমের কিন্তু আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। 14 দিন সময়, যদি কোনো কর্মচারী সরকারের পক্ষে বিরোধিতা করে সরকারের কোনো নির্দেশের, তাকে কোনো কারণ ছাড়া সরিয়ে দেওয়া হবে। আজকেও যে ছবিটা আমরা দেখেছি, আজকে এই সচিবালয়ের সামনে বেশ কিছু পুলিশ জমায়েত করা রাখা হয়েছে, র্যাবকে রাখা হয়েছে, বিভিন্নভাবে একটা ভয়ের সঞ্চার করার জন্য। কিন্তু এই ভয়ের পরিবেশ তৈরি করেও সরকারি কর্মীরা তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনড়। মানে সরকারি যে পরিষেবা সেটা একেবারে লাটে, তাই তো? একেবারে দেখো, সচিবরা বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, উদ্দেশ্য কিন্তু ইউনুসের একটাই। মুখে তিনি কিন্তু নরম নরম বুলি আওড়াচ্ছেন, কিন্তু আসলে ভেতরে যেটা করছেন সেটা কিন্তু চূড়ান্ত কট্টরপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আওয়ামী লীগের সময়ে যারা চাকরিতে ছিলেন, যারা বিভিন্নভাবে সরকারি কর্মকাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককেই এখন এই কর্ম থেকে বিরত করা হবে এবং ছাঁটাই করা হবে, এটাই কিন্তু মূলত লক্ষ্য। আর এই লক্ষ্যেই কিন্তু এই সমস্ত অধ্যাদেশ জারি করা হচ্ছে, যার কোনো ম্যান্ডেট নেই। যার নজর থাকবে আমাদের। সুমন, আপাতত ধন্যবাদ তোমাকে।